আজকে আমরা কেমিক্যাল কাইনেটিক্সের পঞ্চম দিনে এসে পৌঁছেছি। আমরা শেষ দিন শেষ করেছিলাম শূন্যক্রম বিক্রিয়ার কাইনেটিক্স নিয়ে। শূন্যক্রম বিক্রিয়ার কাইনেটিক্সে আমরা শেষ করেছিলাম। আজকে আমরা কি পড়ব? আজকে আমরা প্রথম ক্রম বিক্রিয়ার কাইনেটিক্স পড়ব। চ্যাপ্টারের নাম কেমিক্যাল কাইনেটিক্স, আর প্রথম ক্রম বিক্রিয়ার কাইনেটিক্স মানে ফার্স্ট অর্ডার রিয়াকশানের কাইনেটিক্সটা দেখব, যে ফার্স্ট অর্ডার রিয়াকশানের হারের সমাকলিত রূপ কি হয়, এই জাতীয় বিভিন্ন রকম জিনিস নিয়ে আমরা দেখব আজকে। তো ধরে নিই প্রথমে, আগের দিন ঠিক যেমন ধরেছিলাম যে একটি প্রথম ক্রম বিক্রিয়া এ থেকে বি, এটা হচ্ছে একটা প্রথম ক্রম বিক্রিয়া। আমরা ধরে নিচ্ছি বিক্রিয়াটি প্রথম ক্রম। আগের দিন যেমন ধরে নিয়েছিলাম শূন্য ক্রমের ক্ষেত্রে যে এটা শূন্য ক্রম বিক্রিয়া, আজকে ধরে নিচ্ছি বিক্রিয়াটা প্রথম ক্রম বিক্রিয়া। ঠিক আছে? তো যখন টি সমান 0 ছিল, টি সমান যখন 0 ছিল, তখন আগের দিন আমরা কি ধরেছিলাম? আগের দিন এর গাঢ়ত্ব আমরা ধরেছিলাম A0। তখন বিটা কিছু তৈরি হয়নি। আর টাইম টি মানে টি সময় পরে এর রিমেনিং গাঢ়ত্ব কি ধরেছিলাম? এ ধরেছিলাম। ঠিক আছে? তো আগের দিনের শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে রিমাইন্ডার দিচ্ছি যে যখন টি সমান 0 ছিল তখন এর গাঢ়ত্ব আমরা ধরেছিলাম A0। যখন টি সমান টি মানে বিক্রিয়া শুরু হওয়ার টি সময় পরে এটা আস্তে আস্তে কমেছে, বিটা আস্তে আস্তে বেড়েছে, বিক্রিয়ক পদার্থ আস্তে আস্তে হ্রাস পায়, গাঢ়ত্ব বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব আস্তে আস্তে বৃদ্ধি পায়। এই বৃদ্ধি পেতে পেতে A0টা ছিল প্রাথমিক গাঢ়ত্ব বা প্রারম্ভিক গাঢ়ত্ব, এটা আস্তে আস্তে কমতে কমতে টি সময় পরে কিসে এসে দাঁড়িয়েছে? এতে এসে দাঁড়িয়েছে। ঠিক আছে? তো এই অবস্থায় এই বিক্রিয়ার হার কি হয়েছিল? হার হয়েছিল এর সাপেক্ষে -dA/dt। ঠিক আছে? ক্লিয়ার? তো এই বিক্রিয়ার হার, যদি বিক্রিয়াটা প্রথম ক্রম হয় তাহলে কি হবে দেখো, বুঝতে পারলে কি না? যদি বিক্রিয়াটা প্রথম ক্রম বিক্রিয়া হয় তাহলে এই বিক্রিয়ার রেট কি লিখি আমরা? R = -dA/dt। আবার এই বিক্রিয়ার হার সমীকরণ থেকে আমরা কি পাই? অ্যাকর্ডিং টু হার সমীকরণ থেকে আমরা কি পাই? R = K × A⁴ কেন A⁴ লিখলাম? কারণ বিক্রিয়াটি কি বিক্রিয়া? বিক্রিয়াটি প্রথম ক্রম বিক্রিয়া। ঠিক আছে? তো ক্লিয়ার? এইবার এখানে আমাদের প্রতিষ্ঠার সুবিধার্থে আমরা একটু চেঞ্জ করি এখানে। বোঝা গেছে এত অবধি? ঠিক আছে। তো এবার আবার শুরু থেকে একটু আসি, একটু অন্যরকমভাবে বলা যাক। ধরে নিই, এক্ষেত্রে ধরাটা একটু চেঞ্জ করছি, যে ধরে নিচ্ছি যে বিক্রিয়ার প্রারম্ভে এর প্রারম্ভিক গাঢ়ত্ব ছিল ছোট হাতের এ। আজকে একটু অন্যভাবে করছি এটা, এইভাবে ডেরিভেশনটা তোমাদের করতে সুবিধা হবে অনেক। ধরে নিচ্ছি এর প্রারম্ভিক গাঢ়ত্ব ছিল ছোট হাতের এ। ঠিক আছে? এটা তাহলে কি হলো? এটা হচ্ছে ইনিশিয়াল কনসেন্ট্রেশন, প্রারম্ভিক গাঢ়ত্ব। প্রারম্ভিক গাঢ়ত্ব কার প্রারম্ভিক গাঢ়ত্ব? এ এর প্রারম্ভিক গাঢ়ত্ব। ঠিক আছে? আচ্ছা, যেটা আগের দিন আমরা কি ধরেছিলাম? এই প্রারম্ভিক গাঢ়ত্বটাই আগের দিন আমরা কি ধরেছিলাম? A0 ধরেছিলাম, একটু আগে দেখিয়েছি আমি। এবং আমরা ধরে নিচ্ছি যে টি সময় পরে আচ্ছা, যখন প্রারম্ভিক গাঢ়ত্ব এ ছিল, এটা কত পরিমাণ তৈরি হয়েছিল? 0, কিছুই তৈরি হয়নি। আচ্ছা, আমরা এবার ধরে নিচ্ছি যে টি সময় পরে এর গাঢ়ত্ব যেটা হ্রাস পাবে, টি সময় পরে এর গাঢ়ত্ব কমবে, তো এর গাঢ়ত্ব হ্রাস পাবে কত? x। এটা আমরা ধরে নিলাম যে টি সময় পরে এর গাঢ়ত্ব আস্তে আস্তে নিশ্চয়ই কমবে। এর গাঢ়ত্ব এখান থেকে, এটা ধরো 50 দিয়ে স্টার্ট করেছি, আস্তে 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 কমতে কমতে এটা 30-এ আসবে। ঠিক আছে? কত কমলো? 20 কমলো। আমরা ধরে নিচ্ছি যে টি সময় পরে এর গাঢ়ত্ব হ্রাস পাবে কত? x। তাহলে টি সময় পরে এর গাঢ়ত্ব কত হবে? ভালো করে বুঝবে কিন্তু জিনিসটা, যে এখানে এক্সটা কি, এখানে এ মানে এটা কি, এখানে A-xটা কি। আমি সবগুলো একবার সাইডে লিখছি, তোমরাও এই অঙ্ক করার সময় কিন্তু খুব খুব কাজে লাগবে। ঠিক আছে? কি লিখছ? এটা হচ্ছে কি
প্রারম্ভিক গাঢ়ত্ব, এ এর প্রারম্ভিক গাঢ়ত্ব, এই এ এর প্রারম্ভিক গাঢ়ত্ব, আর এ এরটা লিখলাম না। আচ্ছা, এক্সটা কি, এক্সটা হচ্ছে, আচ্ছা এখানে লিখে দিই, এ এর প্রারম্ভিক গাঢ়ত্ব, এক্সটা হচ্ছে টি সময় পরে এর গাঢ়ত্বের হ্রাস, মানে কতটা এ কমেছে, ঠিক আছে। আর এ মাইনাস এক্সটা কি, টি সময় পরে অবশিষ্ট এর গাঢ়ত্ব, অবশিষ্ট এর গাঢ়ত্ব। ক্লিয়ার? তাহলে ছোট হাতের এটা কি, ছোট হাতের এটা হচ্ছে এ এর প্রারম্ভিক গাঢ়ত্ব, ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ এ এর প্রারম্ভিক গাঢ়ত্ব। এবার এটা হচ্ছে প্রারম্ভিক গাঢ়ত্ব, আমরা যত বিক্রিয়াটা আস্তে আস্তে অগ্রসর হবে এ এর মান আস্তে আস্তে কী হবে, এ এর গাঢ়ত্ব কমবে, বি এর গাঢ়ত্ব বাড়বে। আমি এইভাবেও তোমাদের মনে রাখার সুবিধার্থে লিখতে পারি যে যদি আমরা ধরে নিই যে টি সময় পরে বি পরিমাণ এক্স পরিমাণ বি তৈরি হয়েছে, তাহলে এটা যতটা ক্ষয়িবে এটা ততটা তৈরি হবে, তার মানে যেটা কনভার্ট হয়েছে বিতে তার পরিমাণটা কত, এক্স, তাহলে এটা কত বেঁচে রইল, এ মাইনাস এক্স। ঠিক আছে, দেখো না টি সময় পরে এখানে কি লিখেছি, এ এর গাঢ়ত্বের হ্রাস, এর গাঢ়ত্বটা যেটা কমছে সেটাই তো বি তৈরি হচ্ছে, তাই না? তাহলে কি দাঁড়ালো, এই তিনটে জিনিস বারবার বলছি, এইচএসে যত শক্তই অঙ্ক দিই, এই তিনটে জিনিস যদি তোমাদের ক্লিয়ার থাকে তাহলে প্রথম ক্রম বিক্রিয়া থেকে কোনো অঙ্ক তোমাদের কিন্তু আটকাতে পারবে না, আটকাবেই না। এই তিনটে কিন্তু আমাদের ক্লিয়ার চাই, একদম পরিষ্কারভাবে বুঝতে হবে। এটা হচ্ছে এর প্রারম্ভিক গাঢ়ত্ব, এক্সটা হচ্ছে টি সময় পরে এ এর গাঢ়ত্বের হ্রাস, মানে কতটা কতটা এ আস্তে আস্তে কমছে, এই এটা আস্তে আস্তে কতটা কমছে সেটা হচ্ছে এক্স, আর এ মাইনাস এক্সটা হচ্ছে রিমেনিংটা, কমে যাওয়ার পর যেটা অবশিষ্ট থাকলো। বোঝা গেছে? আচ্ছা, এখানে আরও কয়েকটা ইম্পর্টেন্ট টার্ম আমি সাইডে লিখে নিই, এটা অবশ্যই অঙ্ক শুরু করার আগে এই যেগুলো লিখছি এগুলো যেন পরিষ্কার করে লেখা থাকে, ঠিক আছে? আচ্ছা, ওগুলো পরে আসছি, অঙ্কর আগেই বলবো। তো এবার চলে যাই আমরা, বোঝা গেছে এই তিনটে কি। আচ্ছা, এবার আমরা চলে যাই ডেরিভেশনটার দিকে। আমরা এখানে কী বার করব, হার ধ্রুবকের রাশিমালাটা নির্ণয় করব। তো পরিষ্কার এই সিনারিওটা পরিষ্কার, যেটা কি বোঝাচ্ছে একদম, ঠিক আছে? তো এবার আমরা চলে যাচ্ছি প্রথম ক্রম বিক্রিয়া, তাই এর হার সমীকরণ একটু আগে কি বললাম, আর ইকুয়াল টু কে ইন্টু কী হবে, এ টু দি পাওয়ার 1 হবে। কেন 1 আসছে, বারবার বহুবার বলছি, এই 1টা আসছে কেন, কারণ বিক্রিয়াটা প্রথম ক্রম বিক্রিয়া, ঠিক আছে? আবার হার সমান আমরা কি লিখতে পারি, হার সমান আমরা লিখতে পারি মাইনাস ডিএ বাই ডিটি। অতএব আমরা এই দুটো থেকে একসাথে আমি লিখতে পারি দেখো এটা লিখতে পারি, একদম কোনো অসুবিধা নেই, ঠিক আছে? অ্যাকর্ডিং টু হার সমীকরণ এইটা, আর হারের আমরা রাশিমালা এইটা লিখতে পারি, বি দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি, এ দিয়েও করতে পারি। আমরা যে সমস্ত ডেরিভেশন করব সব বিক্রিয়ক পদার্থ নিয়েই করব, তাই এটা লিখতে পারি। আচ্ছা, এখানে এবার আমি কি বসাতে পারি, আমি এবার এখানে বসাতে পারি এই এটা কি, এই এটা থার্ড ব্র্যাকেটে যে এটা দিয়েছি এটা হচ্ছে টি সময় পরে গাঢ়ত্ব। তাহলে এখন টি সময় পরে গাঢ়ত্ব কত, আমি এর মানটা বসালাম। দেখো কোনো কনফিউশন থাকলে দেখো, আগে বুঝতে হবে তোমায় যে এই এটা কি, এই এটা কি, এই এটা হচ্ছে গাঢ়ত্ব, এই এটা হচ্ছে গাঢ়ত্ব। তাহলে আমি যখন টি এর রেসপেক্টে করছি টি সময়ে, তাহলে এটা নিশ্চয়ই টি সময়ের গাঢ়ত্ব, ঠিক আছে? টি সময়ের গাঢ়ত্ব কত, এ মাইনাস এক্স। তাহলে আমি এই এর মানটা পুট করে দিলাম, এখানে এর মানটা কত, এখানে এর মান হচ্ছে এ মাইনাস এক্স। এটা কি, এটা হচ্ছে আবার বলছি টি সময় পরে গাঢ়ত্ব, এখানে ডিটির সাপেক্ষে নিয়েছি, টি সময় পরে, 0 থেকে স্টার্ট করেছি টি, মানে এই ব্যবধানে এসে এই সময় ব্যবধানে এসে এর গাঢ়ত্ব কত দাঁড়িয়েছে, এর গাঢ়ত্ব দাঁড়িয়েছে এ মাইনাস এক্স। সেই মানটা আমি এর জায়গায় দুটোতেই বসিয়ে দিলাম, পরিষ্কার? এর জায়গায় দুটোতেই বসিয়ে দিয়েছি, তাহলে মাইনাস ডি এ মাইনাস এক্স বাই ডিটি ইকুয়াল টু কে ইন্টু এ মাইনাস এক্স।
এবার কি করছি দেখো, এবার করছি এটাকে লিখছি ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু কে ইন্টু এ মাইনাস এক্স, ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু কে ইন্টু এ মাইনাস এক্স। ঠিক আছে, ক্লিয়ার? এবার বইতে দেখবে বা আমার নোটে দেখবে এইটার পর এই লাইনটা করা আছে, এইটার পর ডাইরেক্ট আমি এটা করেছি, কিন্তু এইটা থেকে কিভাবে এইটা লিখেছি এইটা কিন্তু যারা বায়োসায়েন্সের স্টুডেন্ট আছে তাদের কিন্তু অসুবিধা হতে পারে, যার কারণে আমি সাইডে একটু ভেঙে বুঝিয়ে দিতে চাইছি। যারা ম্যাথ আছে তাদের হয়তো অসুবিধা অতটা হবে না, কিন্তু আমি একটু ভেঙে বুঝিয়ে দিই তোমাদের যাতে পরিষ্কার থাকে আইডিয়াটা। এটা ছিল তো মাইনাস ডি এ মাইনাস এক্স, ঠিক আছে? তাহলে এবার এই যে এইটা এর মানটা কি করে, এইটার জায়গায় আমরা কি করে এইটা লিখলাম সেটা তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, আচ্ছা এটাকে যদি ভাঙি তাহলে দেখো ভেঙে আমি কি লিখছি, মাইনাস ডিএ বাই ডিটি মাইনাস, এটা জাস্ট বোঝার জন্য, কিন্তু যারা একদম বুঝতে পারছো না তাদের জন্য করছি। নিচে লিখি, হ্যাঁ, ইকুয়াল টু মাইনাস ডিএ বাই ডিটি, মাইনাস ডিএ বাই ডিটি আর মাইনাস মাইনাস করে দিলাম প্লাস ডিএক্স বাই ডিটি। দেখো এটা নিশ্চয়ই বুঝতে অসুবিধা নেই। যারা ডিফারেন্সিয়েশন জানো না গুণের মতো করে ভাবো, গুণের মতো করে ভাবো। তাহলে গুণের মতো করে যদি ভাবি মাইনাস ডিএ বাই ডিটি মাইনাস মাইনাস প্লাস ডিএক্স বাই ডিটি। ঠিক আছে, এইবার এইগুলোকে আমরা কি বলছি, এগুলোকে বলছি ডেরিভেটিভ। ঠিক আছে, এবার দেখো এই যে এ, এই যে এর এটাকে আমরা ভাবতে পারি এই এটা হচ্ছে কি কনস্ট্যান্ট। কেন কনস্ট্যান্ট? কারণ এটা কি, এটা হচ্ছে প্রারম্ভিক গাঢ়ত্ব, মানে আমরা যতটা পরিমাণ এই এটা যতটা পরিমাণ নিচ্ছি সেটা হচ্ছে এ, মানে এর শুরুর গাঢ়ত্ব হচ্ছে ছোট হাতের এটা, এই বড় হাতের এ এটা হচ্ছে বিক্রিয়ক পদার্থ, এর ইনিশিয়াল কনসেন্ট্রেশন বা প্রারম্ভিক গাঢ়ত্ব হচ্ছে এ। তাহলে এই এটা পাল্টাবে না, তো এই এটা কি করে পাল্টাবে? ধরো আমি বিক্রিয়ার শুরুতে আমি এই এর মানটা 50 মোল পার লিটার নিয়ে স্টার্ট করেছি, 50 মোল পার লিটার। ঠিক আছে, তাহলে এর গাঢ়ত্বটা নিয়েছি 50 মোল পার লিটার। ঠিক আছে, তো এবার এটা আস্তে আস্তে 50 থেকে 49, 48 এই করতে 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 20, 10 এইভাবে কমছে, কিন্তু এই 50টা কি আর আমি কখনো পাল্টাতে পারবো? পারবো না। হ্যাঁ ঠিকই, তোমরা ভাবতে পারো যে স্যার 50টা তো কমে যাচ্ছে, 50টা কমছে, কিন্তু এর আমি যে গাঢ়ত্বটা নিয়ে স্টার্ট করেছিলাম অঙ্কতে সেই গাঢ়ত্বটা তো 50ই রয়ে গেল, ওটা তো আর পাল্টানো গেল না, ওটা নিয়েই তো স্টার্ট করে ফেলেছি আমি, ওটা নিয়ে তো আমি স্টার্টটা করে ফেলেছি। তাহলে ওর মানটা প্রারম্ভিক গাঢ়ত্বটাকে, ওই মানটা এই যে প্রারম্ভিক গাঢ়ত্ব ওটা তো 50ই হয়ে গেল। এরপরে ধরো যদি 49 হয়, একটু কমে ধরো, একটু কমে 49 হলো, সেই 49টা কার মান? ওই সময় পরে এ মাইনাস এক্সের মান। ধরো এটা আস্তে আস্তে 30 হলো, 30টা কার মান? ওই সময় পরে, যে সময় পরে 30 হয়েছে সেই সময় পরে এ মাইনাস এক্সের মান, কিন্তু এটা যদি 50 নিয়ে স্টার্ট করি এটা 50ই রয়ে গেল। ঠিক আছে, তাহলে প্রারম্ভিক গাঢ়ত্বটা হচ্ছে আমার হাতে আমি কতটা ঢেলে বা কতটা নিয়ে, কতটা পরিমাণ এ নিয়ে আমি বিক্রিয়াটা স্টার্ট করব, সেটা হচ্ছে প্রারম্ভিক গাঢ়ত্ব। সেটা আমরা নিয়ে স্টার্ট করছি, সেই মানটা কনস্ট্যান্ট, সেটা কিন্তু আর পাল্টাবে না। ঠিক আছে, তো যেহেতু এটা কনস্ট্যান্ট তাই কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে তার ডেরিভেটিভের মান কত হয়? কনস্ট্যান্টের ডেরিভেটিভের মান হয় 0। ওই জন্য দেখবে নোটের ধারে লেখা আছে বা বইতে লেখা আছে যে যেহেতু এ ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটা হচ্ছে একটা ধ্রুবক, এটা যেহেতু কনস্ট্যান্ট তাই ডিএ, এটা সাইডে তোমরা বোঝার জন্য করে রাখতে পারো, পরীক্ষা এটা করার কোনো প্রয়োজন নেই। ওই জন্য মাইনাস ডিএ বাই ডিটিটা 0 হয়ে গেছে, তাই কি পড়ে রইল? ডিএক্স বাই ডিটি, সেইটাই আমি লিখেছি। আশা করি ক্লিয়ার, বোঝা গেছে। ঠিক আছে, তো এরপরে আমরা ওইটাকেই কন্টিনিউ করবো আস্তে আস্তে। তো আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি? আমরা এখন দাঁড়িয়ে আছি ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু কে ইন্টু এ মাইনাস এক্স, এই জায়গায় দাঁড়িয়ে আছি।
ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু কে ইন্টু এ মাইনাস এক্স। এবার আমরা কি করব, এবার আমরা সমাকলন করে পাই, মানে আমরা ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করার আগে ডিএক্সের তলায় এক্স দেওয়া টার্মটা নিয়ে এলাম আর ডিটিটাকে ডান দিকে নিয়ে গেলাম। যেহেতু ডিএক্সটা বাঁ দিকে আছে তাই এক্স দেয়া গোটা টার্মটাকে বাঁ দিকে নিয়ে এলাম, ডিটিটাকে ডান দিকে নিয়ে গেলাম। এবার আমরা কি করব, এবার আমরা ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন আগের দিন একটু বলে দিয়েছিলাম, কি বলেছিলাম যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স এর মান কী হয় এক্স, ইন্টিগ্রেশন অফ ডিওয়াই এর মান কী হয় ওয়াই, ইন্টিগ্রেশন অফ ডিটি এর মান কী হবে টি। তাহলে ডান দিকের মানটা কী হবে কেটি, কেটা এখানে কনস্ট্যান্ট কেটি। আজকে আর একটা ইন্টিগ্রেশন শেখাবো যেটুকু আমাদের কেমিস্ট্রিতে লাগবে, সেইটা ইন্টিগ্রেশন অফ মাইনাস পড়ে গেল আবার একটা। আজকে একটা মান শেখাবো কি ইন্টিগ্রেশন অফ কি শেখাবো ডিএক্স বাই এক্স, ডিএক্স বাই এক্সের ইন্টিগ্রেশন শেখাবো। ডিএক্স বাই এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে এলএন এক্স, লগ এলএন তোমরা শুনেছ, এলএনের বেস কত ই। তাহলে এখানে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে এলএন এক্স। তাহলে দেখো এর ইন্টিগ্রেশন কী হবে এলএন, দেখো ঠিক ওইটার মতো করে। যারা ইন্টিগ্রেশন জানো না বায়োসায়েন্সের, আমি কিন্তু এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, এই এক্সাম্পলটা দিয়ে কিন্তু বুঝিয়ে দিলাম। আরেকটা এক্সাম্পল দিচ্ছি তোমার, দেখো ইন্টিগ্রেশন ডিটি বাই টি, তাহলে কী হবে এলএন টি, মানে যার সাপেক্ষে করছি সেটা যদি নিচে থাকে এলএন হয়ে যাবে। ঠিক আছে, এখানে এ মাইনাস এক্স আছে তাই এলএন এ মাইনাস এক্স। কিন্তু এখানে একটা জিনিস আসবে, এবার সেই জিনিসটা কি, এখানে একটা মাইনাস আসবে, খুব কেয়ারফুল, এখানে ভুল হওয়ার চান্স আছে। এখানে একটা মাইনাস আসবে, কেন মাইনাস আসবে, কারণ এর ভেতরে একটা মাইনাস আছে। ঠিক আছে, এখানে যদি প্লাস থাকতো তাহলে এখানে প্লাস হয়ে যেত, এই সামনের মাইনাসটা আসতো না। তাহলে ডিএক্স বাই এ মাইনাস এক্সের ইন্টিগ্রেশন কী হবে মাইনাস এলএন এ মাইনাস এক্স। যাদের ম্যাথ আছে তারা নিশ্চয়ই আমার থেকে আরও বেশি জানো। ঠিক আছে, মাইনাস এলএন এ মাইনাস এক্স। ঠিক আছে, আচ্ছা আগের দিন দেখবে ইন্টিগ্রেশন করার পর একটা সি এসছিল কনস্ট্যান্ট, সেটাকে বলেছিলাম সমাকলন ধ্রুবক। কেন এসছিল সেটাও কিন্তু আগের দিন আমি বলে দিয়েছিলাম। ঠিক আছে, আচ্ছা তো এই সমীকরণটাকে আমরা যদি একটা নাম্বারিং করি, আমি এই সমীকরণটাকে আগেরগুলোকে যদি ধরো ডিএক্স বাই ডিটি, ওখানে যদি আমরা এইটাকে 1 নম্বর সমীকরণ দিই আর এটাকে যদি 2 নম্বর সমীকরণ দিই, এবার ঠিক ঠিক আগের দিনের মতো আমি একটা কন্ডিশন এখানে পুট করব। এই ডেরিভেশনটা কিন্তু পরীক্ষায় আসে, এইচএস 2018 বা 17 কিন্তু এটা এসছে ডেরিভেশনটা, এটা আসে কিন্তু সেইভাবে রেডি করবে একদম প্র্যাকটিস করে। ঠিক আছে, আচ্ছা আমি ছোট্ট করে যেটা মুছে ফেলেছি শুরুতে বিক্রিয়াটার ব্যাপারটা একটু লিখছি। টি সমান 0-তে এটা কত ধরেছি এ, আর টি সমান টি সময় পরে এটা হচ্ছে এ মাইনাস এক্স, এগুলো আমার লাগবে না। ঠিক আছে, এই ছিল আমাদের সিচুয়েশান। তো এখানে একটা কন্ডিশান বসাবো, যখন টি সমান 0, ঠিক আগের দিনেরটা যদি ভুলে গিয়ে থাকো আগের দিনের ভিডিওটা দেখবে, পুরো সেম ওয়েতে করা আছে। যারা বায়োসায়েন্সের যাদের অসুবিধা হচ্ছে আগের দিনেরটা একবার দেখবে সেম ওয়েতে, আজকেও বুঝিয়ে দিচ্ছি। এই সমীকরণটা আমি একটা কন্ডিশন পুট করব। কি কন্ডিশান, যখন টি সমান 0, দেখো যখন টি সমান 0 আমি দাঁড়িয়েছিলাম এইখানে, ভালো করে বোঝো, আমি দাঁড়িয়েছিলাম টি সমান টিতে। ঠিক আছে, আমি দাঁড়িয়েছিলাম কোথায় টি সমান টিতে। তাহলে এখান থেকে যখন আমি টি সমান 0-তে ফিরে যাব, টাইমটা টি সমান টি, টি সমান টি মানে মনে যাচ্ছে, বোঝা যাচ্ছে তো, টি সময় পরে, টি সময় পরে আমি এখানে দাঁড়িয়েছিলাম, আমি এখান থেকে ফিরে যাচ্ছি টি সমান 0-তে। টি সমান টিতে ছিলাম, সেখান থেকে আমি কন্ডিশান অ্যাপ্লাই করছি টি সমান 0, তাহলে আমি যে গাঢ়ত্বে ছিলাম এটাও নিশ্চয়ই এখানে ফিরে যাব, বোঝার কোনো ব্যাপার নয়। কন্ডিশানটা যখন পুট করছি আমি দাঁড়িয়েছিলাম কোথায় টি সমান টিতে, আমি সেখান থেকে কি কন্ডিশান পুট করছি, আমি সেখান থেকে কন্ডিশান পুট করছি যখন টি সমান 0, মানে এই সময়টাকে আমি 0-তে নিয়ে যাচ্ছি, তাহলে গাঢ়ত্বটা তো এতে নিয়ে যেতে হবে। ক্লিয়ার, তাহলে যখন টি সমান 0 তখন এ মাইনাস এক্সটা কত হয়ে যাবে এ হয়ে যাবে। আবার দেখাচ্ছি এখানে যখন টি সমান টি থেকে যখন টি সমান 0-তে চলে যাচ্ছি তখন এ মাইনাস এক্সটা এতে চলে যাবে। আশা করি বোঝা গেছে। এবার এই মানগুলো আমি 2 নম্বর সমীকরণে বসিয়ে দেবো, মাইনাস এলএন
এ মাইনাস এক্সের জায়গায় কী বসাবো, এ সমান কে ইন্টু জিরো প্লাস সি মাইনাস ln এ বসালাম কে ইন্টু জিরো প্লাস সি, তার মানে কী দাঁড়ালো, সি ইকুয়াল টু মাইনাস ln এ। তাহলে সি এর মানটা বেরিয়ে গেল, সি এর মান কী বেরোলো, সি ইকুয়াল টু মাইনাস ln এ। ক্লিয়ার? তাহলে সি ইকুয়াল টু বেরিয়েছে মাইনাস ln এ। তাহলে এবার এই সি এর মানটাকে আমি এই 2 নম্বর সমীকরণে বসিয়ে দেবো। সি এর মানটাকে সি এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। সি এর মান কোথায় বসাচ্ছি, 2 নম্বর সমীকরণে বসিয়ে দিচ্ছি সি এর মানটা। ঠিক আছে, তাহলে কী দাঁড়াচ্ছে, মাইনাস ln এ মাইনাস এক্স ইকুয়াল টু কেটি মাইনাস ln এ। সি এর জায়গায় বসিয়ে দিলাম মাইনাস ln এ। অতএব এবার মাইনাস ln এটাকে এদিকে নিয়ে এলাম, তাহলে ln এ মাইনাস ln এ মাইনাস এক্স ইকুয়াল টু কেটি। পরিষ্কার? ওকে, এইবার কি করব, ln এ বাই এ মাইনাস এক্স ইকুয়াল টু কেটি। আচ্ছা, এটা যারা বুঝতে পারলে না তাদের উদ্দেশ্যে, যারা বায়োসায়েন্স তাদের উদ্দেশ্যে বলছি, ধরো এরকম আছে ln এক্স মাইনাস ln ওয়াই, ধরো এরকম আছে, তাহলে কি হয়, আমরা লিখতে পারি ln এক্স বাই ওয়াই। মানেটা হচ্ছে ln এর বিয়োগ মানে সেটা ln এর ভাগ হয়ে যায়। দুটো ln যদি বিয়োগ থাকে মাঝে, তাহলে সেই lnটাকে আমরা কি করতে পারি, এই ভেতরেরগুলোকে ভাগ করে দিতে পারি। ধরো মাইনাস ln এ মাইনাস ln বি, তাহলে আমরা লিখতে পারি ln এ বাই বি। তেমনি এখানে ছিল ln এ আর ln এ মাইনাস এক্স, আমি ভেতরের দুটোকে কী করেছি, ভাগ করে দিয়েছি। ঠিক আছে, তো এই জায়গাটা বায়োসায়েন্স যারা আছে একটু কেয়ার করবে। তো এখান থেকে আমি কি লিখতে পারি, আমি কার মান বার করবো, কে, তাহলে কে ইকুয়াল টু 1/t ln এ বাই এ মাইনাস এক্স। কে ইকুয়াল টু কী লিখতে পারলাম, 1/t ln এ বাই এ মাইনাস এক্স। তাহলে এটা হয়ে গেল আমাদের কে এর একটা মান বার করে ফেললাম। আচ্ছা, এইটাকে একটু মডিফাই করে নিই, কে ইকুয়াল টু 2.303/t log এ বাই এ মাইনাস এক্স। আমরা lnটাকে চলে গেলাম লগে, কারণ আমাদের অঙ্কে যত অঙ্ক করব এবার এই ফর্মুলাটা হচ্ছে আমাদের অঙ্কের চাবিকাঠি, আমরা এই ফর্মুলায় অঙ্ক করব। এবার অনেকের মনে হবে, স্যার এই সমীকরণটা থেকে এটাতে কি করে এলেন, জাস্ট মনে রাখবে ln থেকে আমরা যখন লগ লিখব, ln আর লগ হচ্ছে কি, যারা জানে না তাদের জন্য বলি, 2 ভাই। ln থেকে যখন লগে যাব তখন আমরা 2.303 দিয়ে গুণ করে দেবো, আর বাকিটা ম্যাথের স্যারের কাছ থেকে একটু শুনে নেবে যারা জানো না, আর যাদের বায়োসায়েন্স একটু মনে রেখে দেবে। তাহলে ln এর জায়গায় আমি কি লিখেছি এখানে, লগ, তাহলে লগ লিখলেই তাকে 2.303 দিয়ে গুণ করে নিতে হবে। কেন করতে হবে, যারা ম্যাথের তারা জানো ln এর বেস কি ই, আর লগের বেস আমরা এখানে কি 10, তাহলে এই বেসটা চেঞ্জ হলো বলে এটা আমরা লিখলাম। তো বোঝা গেল যে ফার্স্ট অর্ডার রিয়াকশানের এটা কী বার করলাম, হার ধ্রুবকের রাশিমালা বলতে পারো, বা এখানে এই সমীকরণটাকে আমরা যদি 3 নম্বর সমীকরণ নাম দিই, তাহলে এটা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ার সমাকলিত বিক্রিয়া হার সমীকরণ। প্রথম ক্রম বিক্রিয়ার বইতে বা আমার নোটে দেখবে সব লেখা আছে প্রথম ক্রম বিক্রিয়ার সমাকলিত হার সমীকরণ। এটা কিন্তু প্রতিষ্ঠা করতে দিতে পারে, এটা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ার প্রথম প্রতিষ্ঠা, এটা হচ্ছে প্রথম ডেরিভেশনটা, এটা কমপ্লিট হলো। ঠিক আছে, আজকে আমরা আরেকটা ডেরিভেশন করব এবং তার সাথে অঙ্ক করব। আমরা এবার চলে যাব আজকের দ্বিতীয় ডেরিভেশনে। দ্বিতীয় ডেরিভেশনটা কি, দ্বিতীয় ডেরিভেশন হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু, হাফ লাইফ অফ এ ফার্স্ট অর্ডার রিয়াকশান। প্রথম ক্রম বিক্রিয়ার আজকে আমরা এখন বার করব কি, অর্ধায়ু বার করব। তো প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু সংজ্ঞা কি, আগের দিন বলেছিলাম, কোনো বিক্রিয়া চলাকালীন যে সময়ে বিক্রিয়কের গাঢ়ত্ব
তার প্রারম্ভিক গাঢ়ত্বের ঠিক অর্ধেক হবে, তাকে আমরা বলি অর্ধায়ু। তাহলে এ থেকে বি এই বিক্রিয়াটা নিয়ে কাজ করছিলাম, এখানে এটা ছিল প্রারম্ভিক গাঢ়ত্ব, ঠিক আছে। তো এই গাঢ়ত্বটা কমতে 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 আমি কি লিখেছিলাম, আমি লিখেছিলাম এটাকে এ মাইনাস এক্স, তাই লিখেছিলাম তো। আচ্ছা, এবার ধরে নাও এই গাঢ়ত্বটা কমতে 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 যখন এই মানটা যখন কমতে 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 এই মানটা প্রারম্ভিক গাঢ়ত্বের অর্ধেক হয়ে যাবে, তখন সেই সময়টাকে আমরা বলবো অর্ধায়ু। যে সময় লাগবে, সাপোজ উদাহরণ দিচ্ছি, ধরো এই এর মানটা ধরো 50, ঠিক আছে, তখন বিক্রিয়াটা স্টার্ট হয়েছে। এবার এটা কমতে 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 আমি দেখলাম 12.5 সেকেন্ড পরে, 12.5 সেকেন্ড পরে এটা কমতে কমতে কত হয়ে গেছে, 25 হয়ে গেছে, মানে যেটা নিয়ে স্টার্ট করেছিলাম ঠিক তার অর্ধেক হয়ে গেছে। তখন সেই সময়টাকে আমরা এই সময়টাকে বলবো অর্ধায়ু, মানে এইটা হচ্ছে তার অর্ধায়ু, ঠিক আছে। তাহলে এই রিয়াকশানটার দিকে তাকাও, এ থেকে বি, এটা প্রথম ক্রম বিক্রিয়া, প্রারম্ভিক গাঢ়ত্ব কত ছিল এ, এটা পরবর্তীকালে টি সময় পরের গাঢ়ত্ব কত হচ্ছিল এ মাইনাস এক্স। তাহলে যখন এই এ মাইনাস এক্সের মানটা এই যে প্রারম্ভিক গাঢ়ত্বের ঠিক অর্ধেক হয়ে যাবে, তখন সেই টাইমটাকে আমরা বলবো অর্ধায়ু। এইবার সমীকরণ যেটা ছিল প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণ হচ্ছে 2.303 বাই কি টি লগ এ বাই এ মাইনাস এক্স, লগ এ বাই এ মাইনাস এক্স। তো এখানে যদি সময়টা অর্ধায়ু হয়, তাহলে অর্ধায়ু, তাহলে কি টি এর জায়গায় টি হাফ লিখব, টি এর জায়গায় যদি টি হাফ লিখি তাহলে কেটাকে কি করব, ডান দিকে নিয়ে চলে গেলাম। আচ্ছা, এখানে কি লিখব, লগ এটাকে এ লিখব, এ মাইনাস এক্সটাকে কী লিখব এ বাই টু, তাহলে এ বাই টু, টুটা উপরে চলে গেল, এ কেটে গেল, তাহলে কত হলো লগ টু। তোমরা যদি বাড়িতে ক্যালকুলেটারে লগ টু এর মান বসাও, দিয়ে সেই মানটাকে এটা দিয়ে গুণ করো, তাহলে দেখবে এইটা আসছে। আমাদের করে করে মুখস্থ হয়ে গেছে, তোমাদেরও করতে করতে মুখস্থ হয়ে যাবে, কারণ পরীক্ষায় বসে বসে এই গুণ করার কোনো দরকার নেই, তুমি একদম মুখস্থ রাখবে। প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু রাশিমালা, প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু রাশিমালা কি হলো, টি হাফ ইকুয়াল টু 0.693 বাই কে, এটা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ুর রাশিমালা, ঠিক আছে। তো এখান থেকে বিভিন্ন রকম কোশ্চেন দেয়, একটা কোশ্চেন শিওর শর্ট থাকো, টেস্ট পেপার খোলো, পর্ষদের টেস্ট পেপার খোলো, রায়মার্টিন খোলো, যাই খোলো, এই কোশ্চেনটা কিন্তু এই ডেরিভেশনটা কিন্তু কমন পেজে পেজে, যে প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ুর সমীকরণটি প্রতিষ্ঠা করো। এর থেকেও ইম্পর্ট্যান্ট কোশ্চেন হচ্ছে যে তোমায় বলবে যে দেখাও প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু তার প্রারম্ভিক গাঢ়ত্বের উপর নির্ভর করে না, প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু তার প্রারম্ভিক গাঢ়ত্বের উপর নির্ভর করে না। তাহলে তোমাকে কত, যদি 3 মার্কস থাকে, বা ভালো ছেলে মেয়েদের জন্য বলবো যদি 2 মার্কসও থাকে, তাহলে আগের ডেরিভেশন থেকে স্টার্ট করতে হবে, আগের ডেরিভেশন থেকে স্টার্ট করে এই ডেরিভেশনটাকে করতে হবে, এই ডেরিভেশনটা করার পর এই ডেরিভেশনে এ মাইনাস এক্সের জায়গায় এ বাই টু বসিয়ে এইটা প্রতিষ্ঠা করবে। দিয়ে খেয়াল করে দেখো কোশ্চেনটা কি বলছি, যে প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ুতে তার প্রারম্ভিক গাঢ়ত্বের উপর নির্ভরশীল নয়। এই যে মানটা বেরিয়েছে, এখানে কি কোথাও এ লেখা আছে, কোথাও কি তুমি এ দেখতে পাচ্ছ, কোথাও এ দেখতে পাচ্ছ না। তার মানেটা কি দাঁড়ালো, তার মানেটা দাঁড়ালো প্রথম ক্রম বিক্রিয়ার যে অর্ধায়ু রাশিমালা, সেই রাশিমালাটা প্রারম্ভিক গাঢ়ত্বের উপর নির্ভর করবে না। মানে এটা 50 নাও বা 100 নাও বা 500ই নাও, টি হাফের মানটা কিন্তু একই থাকবে। টি হাফের মান এই এর গাঢ়ত্বের উপর নির্ভর করবে না। এখানে আবার বলছি ভালো করে দেখো, কোথাও কি এ আছে, ওপরে এ স্কোয়ার বা ওপরে এ কিউব বা নিচে এ আছে, নেই। 0.693, তাহলে ওপরেরটাও একটা কনস্ট্যান্ট, নিচেরটাও একটা কি কনস্ট্যান্ট। আরও ক্রিটিক্যাল দিলে দিতে পারে একটু ঘুরিয়ে, যে প্রমাণ করো প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু তার হার ধ্রুবকের ব্যস্তানুপাতিক, দিতে পারে। তো আশা করি এই দুটো ডেরিভেশন তোমাদের কাছে পুরো পরিষ্কার একদম। তো যদি পরিষ্কার হয়ে যায় তাহলে আমরা চলে যাব কিসে, কিছু অঙ্কে চলে যাব। এই দুই ডেরিভেশনকে নিয়ে আমরা কিছু অঙ্কে চলে যাব। আমার অবশ্যই এই নোটেরও কিছু অঙ্কে যাব, বা তোমাদের
বই থেকেও দেখতে পারো অঙ্ক। আচ্ছা, নোটের যে টাইপ বির 1 নম্বর অঙ্ক আছে, হ্যাঁ, সেটা তোমরা অবশ্যই টাইপ 3তে আগের দিনের যে শূন্যক্রম বিক্রিয়ার যদি একটা অঙ্ক করে থাকো অবশ্যই করেছো। টাইপ 3তে তোমরা শূন্যক্রম বিক্রিয়ার একটা অঙ্ক করেছো। তোমরা টাইপ 3তে 2 নম্বর অঙ্কে করবে এই অঙ্কগুলো, ঠিক আছে? তো 1 নম্বর অঙ্কটা নিয়ে আমরা একটু ডিসকাস করি। তো জাস্ট হিন্টস দিলেই তোমরা অনেকটা করতে পারবে। আচ্ছা, 1 নম্বরের আগে আমরা একটু 2 নম্বর অঙ্কটাকে দেখে নিই, তাহলে 1 নম্বরটায় পরে আসছি, 2টায় চলে যাই, ঠিক আছে? ওকে, তো 2 নম্বর অঙ্কটায় বলেছে যে একটা প্রথম ক্রম বিক্রিয়ার 40% মানে 40% সম্পন্ন করতে সময় লাগে 10 মিনিট, 40% সম্পন্ন হতে সময় লাগে 10 মিনিটস। বলেছে যে 60% সম্পন্ন হতে কত সময় লাগবে, এই হচ্ছে কোশ্চেন। বিক্রিয়াটা কি বিক্রিয়া? ফার্স্ট অর্ডার রিয়াকশান। একটা প্রথম ক্রম বিক্রিয়ার 40% কমপ্লিট হতে সময় লাগে বলেছে কত? 10 মিনিটস। তাহলে 60% কমপ্লিট হতে কত সময় লাগবে? তো তোমাদের মনে হবে বাহ স্যার তো খুব সোজা অঙ্ক, ক্লাস 2-এর তো এটা, ঐকিক নিয়ম করব, 40%-এ 10 মিনিট, 1%-এ কত, 60%-এ কত, ওইভাবে কিন্তু হবে না, ঠিক আছে? তো যারা পরীক্ষায় পড়ে যাবে না নিশ্চয়ই ওইভাবে করবে, ওইভাবে হবে না। কী করতে হবে আমি তোমায় দেখাচ্ছি, দেখো। তো আমরা অঙ্কগুলোকে ঠিক এইভাবে করব। অঙ্কটাকে আগে টুকবো একটা অন্য কালির পেনে দিয়ে উত্তর করার সময় আমরা করব, আমরা জানি, এটা একটা অঙ্কর ক্ষেত্রে বলছি, বারবার কিন্তু আর বলবো না। আমরা জানি প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের রাশিমালাটি হলো এটা দিয়ে স্টার্ট করবে। আমরা জানি প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের রাশিমালাটি হলো বলে লিখবে কে ইকুয়াল টু, ফর্মুলাটা লেখো আগে, খুব ইজি অঙ্ক, এর থেকে সোজা অঙ্ক আর পৃথিবীতে আর হয় না। ঠিক আছে, তাহলে কি বলেছে? 40% কমপ্লিট হয়েছে, তাই তো? 40% সম্পূর্ণ হয়েছে বলছে, 40%। তাহলে অনেকভাবে করা যায়, আমি আমার মতো করে করাচ্ছি। 40% কমপ্লিট এর অর্থ হচ্ছে 40%, এইটা বুঝে নাও এই জায়গাটা। 40% কমপ্লিট এর অর্থ হচ্ছে এটা হচ্ছে এর অর্থ 40% কমপ্লিট হয়েছে। তুমি দেখো না এক্সটা কী জিনিস, ওই জন্য তো শুরুতে বলছিলাম বারবার, এটা এ, এটা 0, এটা এ মাইনাস এক্স, আর এটা হচ্ছে এক্স। তাহলে এক্সটা কি? এক্সটা হচ্ছে যতটা কমেছে, অ্যামাউন্ট। তাহলে এক্সটাই হচ্ছে কতটা কমপ্লিট হয়েছে, আর এই মাইনাস এক্সটা হচ্ছে রিমেনিং, আর এক্সটা হচ্ছে কতটা কমপ্লিট হয়েছে। ধরো উদাহরণ দিই, ধরো এখানে 50, ধরো এখানে এই রিমেনিং এই বিয়োগফলটা হচ্ছে 30। তাহলে তুমি কি বলবে কতটা কমেছে? 20 ভাগ কমেছে, 20%, পার্সেন্ট যদিও নয়, এটা 40% হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই যেটা কমছে 40% কমেছে, মানে কার 40%? প্রারম্ভিক গারত্বের 40%। 40% কমপ্লিট হয়েছে মানে প্রারম্ভিক গারত্বের 40%। আর কমপ্লিট কোনটা বোঝাচ্ছে? এক্সটা, যেটা কনভার্ট হচ্ছে সেটা হচ্ছে এক্স। তাহলে 40% সম্পূর্ণ হয়েছে, তার অর্থ হচ্ছে এক্স ইকুয়াল টু 40-এর 100 এ। তুমি এখানে কাটাকুটি করতে পারো, বেশি ছোট করার প্রয়োজন নেই। 4-এর 10 এ, বা এটা কত হয়ে গেল 2-এর 5 আরও সোজাভাবেও করা যায়, এইভাবে করো, অসুবিধার কিছু নেই, ভুল হবে না। টি ইকুয়াল টু লগ, ওপরে এই রাখলাম, নিচে এ মাইনাস 2-এর 5 এ, 2-এর 5 এ, দেখবে সব এ কেটে যাবে, ঠিক আছে? তাহলে কত হলো? 2.303/t লগ এ বাই, আচ্ছা 5টা লসাগু হলো, 5টা লসাগু হয়ে ওপরে চলে গেল, আর এখানে হলো 5a মাইনাস 2a, মানে কত হলো? 3a। তাহলে এ কেটে গেল, লগ কত বেরোলো? লগ বেরোলো 5-এর 3, 5-এর 3। আচ্ছা সময়টা বসাইনি, সময়টাও বসিয়ে দিই। 40% কমপ্লিট হয়েছে কত সময়? 10 মিনিটে। এবার ভালো করে দেখো, এই সব মানগুলো বসিয়ে তুমি কে এর একটা মান এখানে পাবে, সব মানগুলো বসিয়ে কে এর একটা মান পাবে, ঠিক আছে? তো এখানে আমি ক্যালকুলেটর নিয়ে ক্যালকুলেশন করার সময় নেই, আমার ক্যালকুলেটর নেই, তো সুতরাং তুমি এখানে একটা ক্যালকুলেশন করে লগের এই মানটা বসিয়ে দিয়ে
তুমি এখানে একটা কে এর মান পাবে। তাহলে আমরা হার্দুবকের মানটা কি হলো, আমরা হার্দুবকের মানটা পেয়ে গেলাম। কি থেকে পেলাম, প্রথম যে কন্ডিশানটা ওরা দিয়েছিল সেই কন্ডিশান থেকে আমরা হার্দুবকের মানটা পেয়ে গেলাম। ঠিক আছে, আচ্ছা এই যে হার্দুবকের মানটা আমরা পেয়ে গেলাম, সেই মানটা নিয়ে ধরো আমার কে এর মান বেরিয়েছে, সাপোজ হচ্ছে এক্স দেবো না বাবা, কে এর মান ধরো বেরিয়েছে 2.5, সাপোজ উদাহরণ। তা কে এর মানটা আমরা পেয়ে গেছি। আচ্ছা এইবার নেক্সট আবার কি করব, আবার কে ইকুয়াল টু, আবার কি লিখছি দেখো 2.303, ওটা হলো ফার্স্ট কেস, এটা হচ্ছে সেকেন্ড কেস। কে ইকুয়াল টু 2.303 বাই টি লগ এ বাই এ মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে কত পার্সেন্ট কমপ্লিট বলেছে এখানে, 60%। তাহলে এক্স মানে কি হলো 60-এর 100 এ। এবার কি করব, তোমায় কি বার করতে বলেছে এখানে, তোমায় এখানে বার করতে বলেছে কি 60% কমপ্লিট হওয়ার টাইমটা বার করতে বলেছে। তো টাইমটা বার করতে যেহেতু বলেছে, তো আমরা টাইমটাকে এবার বাঁ দিকে তুলে দিই, টিটা তুলে দিলাম 2.303 বাই কে এর মান পেয়ে গেছি আগেরটায়, সেই কে এর মানটাকে, যে কে এর মানটা আমি আগেরটায় পেলাম সেই কে এর মানটাকে এখানে বসাবো। কেটা নিচে নামলো, সেই কে এর মানটা বসালাম, আর এখানে বসালাম লগ এ বাই এ মাইনাস, কাটাকুটি করে নাও, 20 দিয়ে কাটলে 3-এর 5 এ, 3-এর 5 এ। এবার ক্যালকুলেশন আমার কাছে আর কিছু করার নেই। ঠিক আছে, তো এখানে কে এর মানটা বসিয়ে দেবে, যে মানটা ওটা 2.5টা আমি আন্দাজে বসিয়েছিলাম, এখানে যে কে এর মানটা বসাচ্ছে বসিয়ে দেবে 2.303 বাই কে, যে মানটা বেরিয়েছিল লগ, এখানে দেখো লসাগু করবে, লসাগু করলে 5a, লসাগু 5টা ওপরে তুলে দিলাম, তাহলে 5 এ থেকে 3a, যারা পারবে না বিয়োগটা সাইডে সাইডে করে নেবে, 5 এ থেকে 3a যদি বিয়োগ হয় তাহলে 2a হলো, তাহলে কত হলো 5-এর 2। এখানে তুমি বসালেই তোমার টি এর মান বেরিয়ে যাবে। তো এই হচ্ছে অঙ্ক। এতেও যদি বুঝতে না পারো আবার বলবে, আমি অন্য এক্সাম্পল দেবো, তবে শুনলে আমি যেভাবে করালাম তুমি যদি একবারও না বুঝতে পারো, দুবার শুনলে অবশ্যই বুঝতে পারবে, না বুঝতে পারলে লজ্জা নেই, বলবে। ঠিক আছে, আচ্ছা এরপরে আমি চলে যাচ্ছি একের অঙ্কটায়। একের অঙ্কটায় চলে যাই, আর একটা টাইপের অঙ্ক, এই একই ফর্মুলায় হবে, একটু ছোট হবে। বলেছে একটি নির্দিষ্ট উষ্ণতায় প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ুকাল, ওটা আমার টাইপে না ও মিনিট হয়ে গেছে, ওটা হচ্ছে 3 মিনিট, 3 মিনিট। আচ্ছা আরেকটা কথা একটু বলে দিই, একটু আগে দেখো অঙ্কটা কীভাবে করলাম, ফার্স্ট একটা কেস আর একটা হচ্ছে সেকেন্ড কেস, তাই তো। ফার্স্ট কেসে আমরা এই অঙ্কই কী করছি, কে এর মানটাকে বার করছি, কে এর মানটাকে বার করছি। সেকেন্ড কেসে কি করছি, টিটাকে বার করছি, আর কে এর ওই যে বেরোনো মানটা, ওই যে বেরোনো যে মানটা, সেই মানটাকে এখানে আমি বসিয়ে দিচ্ছি। এই তো হচ্ছে অঙ্ক। কিন্তু একটা কথা একটু মাইন্ডে রাখবে, এটা এইচএসের ক্ষেত্রে পার্ট মার্কিংয়ে নাম্বারটা কাটতে পারে। এই যে কে এর মানটা বেরোচ্ছে, যদি তোমার অঙ্কয় মিনিট দেওয়া থাকে তাহলে এখানে কে এর একক হবে মিনিট ইনভার্স। তোমরা হার্দুবকের এককটা বার করা দেখো, যেটা দ্বিতীয় ক্লাসে না প্রথম, দ্বিতীয় ক্লাসে করিয়েছিলাম। প্রথম ক্রম বিক্রিয়ার হার্দুবকের একক হচ্ছে সেকেন্ড ইনভার্স বা মিনিট ইনভার্স বা আওয়ার ইনভার্স, মানে টাইম ইনভার্স। ঠিক আছে, তো এখানে যদি অঙ্কটা যদি মিনিটে দেওয়া থাকে তাহলে এখানে কে এর এককটা লিখতে ভুলবে না, এটা অনেকে মিস করে যায়, এখানে মিনিট ইনভার্স লিখবে, আর এখানে ফাইনাল উত্তর কি লিখবে, মিনিট বা সেকেন্ড। যদি এখানে কিন্তু অঙ্কয় সেকেন্ড দেওয়া থাকে তাহলে এখানে কিন্তু সেকেন্ড ইনভার্স লিখবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। আচ্ছা এবার কি আছে অঙ্কটায়, বলেছে একটি নির্দিষ্ট একটি প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ুকাল বলেছে 3 মিনিট। দেখো একবারে ডাইরেক্ট আমি পুট করলাম, অর্ধায়ুর মান কত বলে দিয়েছে, 3 মিনিট, অর্ধায়ু বলে দিয়েছে, একদম আমি টি হাফ লিখে দিলাম, অর্ধায়ুটা টি হাফ লিখে দিলাম। ঠিক আছে, ওই বিক্রিয়ার 3/4 অংশ সম্পূর্ণ হতে কত সময় লাগে, বলেছে ওই বিক্রিয়ার 3/4 অংশ, আগেরটা দেখো, আগেরটা পার্সেন্টেজে ছিল, এটা অংশ বলেছে, লক্ষ্য রাখতে থাকো, পরিষ্কার ক্লিয়ার হয়ে যাবে, সবাই পারবেই এই অঙ্ক। আচ্ছা টি হাফ ইকুয়াল টু কী বলেছে, 3 মিনিট। প্রসেস কিন্তু এক, সেম প্রসেস। ফার্স্ট কেস থেকে আমরা কি করব, কে এর মান বার করব, দিয়ে সেকেন্ড কেসে গিয়ে ওই কে এর মানটাকে বসিয়ে দিয়ে, ঠিক আছে, আমরা কি বার করব,
টি বার করব। এই হচ্ছে অঙ্ক। ফার্স্ট কেসে কে এর মান বার করব, দিয়ে সেকেন্ড কেসে গিয়ে টিটা বার করব। আচ্ছা, টি হাফ ইকুয়াল টু দেওয়া আছে। আচ্ছা, আমরা কি জানি, এটা লিখবে, আমরা জানি প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু টি হাফ ইকুয়াল টু 0.693/k। এটা মুখস্থ রাখবে। প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু ইকুয়াল টু 0.693/k। অ্যারো কেটা বার করব, 0.693/10 নয়, কত দেওয়া আছে, 3 দেওয়া আছে না, সরি, এটা হচ্ছে 3, মুখে মুখে ভাগটা করা যাবে, 0.231। এইখানটায় খেয়াল করবে, এই যে এককটা দিয়ে দিতে ভুলবে না। কে এর একক হলে মিনিট ইনভার্স হবে, আর টাইম বার করলে সেটা মিনিট বা সেকেন্ডে বেরোবে। ঠিক আছে, তাহলে কে এর মান পেয়ে গেলাম। আচ্ছা, এবার সেকেন্ড কেসে আমাদের বার করতে বলেছে কি 3/4 অংশ কমপ্লিট হতে। ঠিক আছে, তো এখানে আমি বার করব টি 3/4। কত বলেছে, 3/4 অংশ কমপ্লিট হতে বলেছে। তাহলে আমরা লিখব টি 3/4 ইকুয়াল টু 2.303। এটা আগে লিখে দেবে যে আমরা জানি বলে। আচ্ছা, আমরা জানি বলে লিখতে পারো, বা ডাইরেক্ট করে দেবে, অতএব বলে করে দেবে একবার। অতএব টি 3/4 ইকুয়াল টু 2.303/k লগ a বাই a মাইনাস এক্সের জায়গায়, দেখো 3/4 অংশ তো, কেয়ারফুলি দেখবে, তাহলে এক্স ইকুয়াল টু 3/4। সোজা কথা হচ্ছে, যদি পার্সেন্টেজে থাকে, ধরো বলেছে 60% কমপ্লিট হয়েছে, কমপ্লিট 3/4 অংশ কমপ্লিট হয়েছে। কমপ্লিট বললে যেটাই বলবে তাকে এ দিয়ে গুণ করে দেবো। পার্সেন্টেজ বললে আমরা পার্সেন্টেজকে এ দিয়ে গুণ করে দেবো, সেটাই হচ্ছে এক্স। ঠিক আছে, তাহলে অংশই বলুক বা পার্সেন্টেজ বলুক, কি করব আমরা, সেটাকে এক্স ইকুয়াল টু 3/4 এ। যদি বলতো 5/6 অংশ, তাহলে লিখতাম এক্স ইকুয়াল টু 5/6। তাহলে এখানে কি লিখব, 3/4 এ। ঠিক আছে, তো এবার আশা করি পারবে। এই কে এর জায়গায় এই মানটা বসিয়ে দেবে, এই মানটা বসিয়ে দেবে, লগ এখানে লসাগু করবে। নিশ্চয়ই এগুলো আর শেখাতে হবে না। লসাগু করলে কি হচ্ছে, 4a করে দিই বাবা, a মাইনাস 3/4 এই বিয়োগটাও শেখাতে হচ্ছে, কি দুর্দিন এলো। 4 লসাগু, তাহলে কি হলো 4a মাইনাস 3a, তাহলে কত এলো a/4। কত এলো a/4। তাহলে পরের লাইনে এটা a/4 হবে, পরের লাইনে বিয়োগটা হবে a/4, মানে উপরে চলে গেল 4। লগ 4 বসিয়ে দেবে, দিয়ে বেরিয়ে যাবে। তো ঠিক আছে, তাহলে আজকে আমরা কি করলাম একটু রিমাইন্ডার করে নিই। আজকে আমরা করলাম প্রথমে প্রথম ক্রম বিক্রিয়ার কে এর রাশিমালাটা প্রতিষ্ঠা করলাম। ঠিক আছে, কে এর রাশিমালাটা প্রতিষ্ঠা করলাম প্রথম ক্রম বিক্রিয়ার। তারপরে সেখান থেকে অর্ধায়ুর রাশিমালাটা প্রতিষ্ঠা করলাম, অর্ধায়ু। সেখান থেকে আমরা কি করলাম, প্রথম ক্রম বিক্রিয়ার একটা পার্সেন্টেজ দিয়ে অঙ্ক করলাম, সেখান থেকে টাইমটা বার করলাম অন্য একটার, আর একটা অর্ধায়ুর অঙ্ক করলাম, সেখান থেকেও সেকেন্ড কেসে টাইমটা বার করলাম। আচ্ছা, প্রথম যে অঙ্কটা করলাম, মানে 2 নম্বর অঙ্কটা, 2 নম্বর মানে এই অঙ্কটা যেটা করলাম তার আগেরটা, মানে আমার সিটের 2 নম্বর অঙ্ক, আমার সিটের 2 নম্বর অঙ্ক যেটা আগে করলাম, সেটাতে দেখবে এরকম ছিল না, 40% সম্পন্ন হতে টাইম আর 60% এটা। তো তোমরা একটা কাজ করবে, যখন এই 40%-এর মানটা বসাচ্ছ না, তখন তোমরা এটাকে এইভাবে লিখতে পারো, তাহলে তোমাদের পরীক্ষকের বুঝতে সুবিধা হবে। পরীক্ষক খুব সুন্দর বুঝতে পারবে এটা। মানে দুবারই তো টি লিখছি, টি 40%, টি তলায় সাফিক্সে 40%, এটা মানে হচ্ছে টি সাফিক্সে 40% মানে হচ্ছে 40% সম্পন্ন হওয়ার জন্য টাইম। নাও লিখতে পারো, লিখতেও পারো এটা, টি 40%। এখানে দেওয়া ছিল 10 মিনিট, এই আমরা করিয়ে দিয়েছি কিন্তু একটু আগে। সেই কে এর মানটা বার করলাম, তাহলে কে যখন বার করলাম 2.303 এইবার এই টি 40%-এর জায়গায় 10 মিনিট লিখলাম। তারপরে যেমন করেছি সেরকম। তেমনি নেক্সট যখন 60%-এর টাইমটা বার করতে বলেছে, তখন সেকেন্ড স্টেপে তুমি ফর্মুলাটা যখন লিখছো, তখন টি 60% ইকুয়াল টু এরমভাবে লেখো। একটু আগে করিয়ে দিয়েছি, জাস্ট এইগুলো একটু বলে দিলাম। মানে যার রেসপেক্টে যার টাইমটা লিখছো ফর্মুলায়, প্রথম লাইনে টি 40% করে দাও, যে টি 40%-এর টাইমটাকে এখানটায় বসাও।
ঠিক আছে, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে, তাহলে ভুল হবে না। 40%-এর টাইমটা বসাবে, এখানে 60%-এর টাইমটা বার করবে। ঠিক আছে।